নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলো সত্যি। আজকে একটি শিকারের গল্প, খুনির বয়স ৩। লেখক ভদ্রেশ্বর মণ্ডল। আপাতত যে খুনিটার কথা আমরা আলোচনা করতে চলেছি তার বয়স হলো ৩ বছর। এই ৩ বছর বয়সে সে মোটমাট স্ত্রী পুরুষ মিলিয়ে ৬৩ জন মানুষকে খুন করেছিল, আর মালয় দেশের বিস্তীর্ণ রবার ক্ষেত জুড়ে সৃষ্টি করেছিল ত্রাসের রাজত্ব। গোটা অঞ্চলে এই ৩ বছরের শিশু হয়ে উঠেছিল একক বিভীষিকা। কিন্তু বৃত্তান্ত শোনার আগে প্রথমেই যে প্রশ্নটা মনে জাগে তা হলো, আর ৫ জন শিশুর মতো ছোটখাটো দুষ্টুমি করার বদলে মাত্র ৩ বছর বয়সে সে কেন হয়ে উঠল একেবারে পাকা খুনি? সুতরাং গোড়াতেই সেই উত্তরটা একবার খোঁজার চেষ্টা করা যাক। ভদ্রলোকের পয়সা ছিল বিস্তর ঠিকই, কিন্তু বুদ্ধি ছিল কি? থাকলেও নিশ্চয়ই দুর্বুদ্ধি। নইলে কেউ কখনো ছেলের আবদার মেটাতে বাঘ কেনে? আর যদি বা কেনে, তাহলে এমন অসতর্ক কি হয় যার মাসুল গুনতে নয় নয় করে বলি হতে হয় ৬৩টা তাজা মানুষকে? ঘটনাটা ঘটেছিল এই রকম। এই অঞ্চলেরই এক সুলতান তার ছেলের বায়ানাক্কা সামলাতে আর কিছুটা নিজেকে জাহির করার জন্য বটে একটি বাঘের বাচ্চা কিনে ফেলে। তার হয়তো স্থির ধারণা ছিল যে বাঘটি তার মতো একজন পুরুষ সিংহের আশেপাশে কদিন ঘুরেই ক্রমে নেহাতি একটা পুষি বেড়ালে পরিণত হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় বাঘের বাচ্চাটার সেরকম কোনো নিরীহ ধারণা ছিল না। ফলে শান্তশিষ্ট হয়ে দুধ ভাত খাওয়ার বদলে সে একদিন সুযোগ সুবিধা বুঝে তার প্রভুপুত্রকে খানিক আদর আপ্যায়ন করে শেষে চম্পট দেয়। বাঘের আদর বলে কথা, সে আদরের ধাক্কা সামলানো সহজ নয়। ছেলেটি অবশ্য তার বাপের পয়সা নিজের রক্তের জোরে শেষ পর্যন্ত সামলে উঠল। কিন্তু শখের জন্তুটার এমন বেয়াদবিতে সুলতান গেলেন ভীষণ রকম চোটে। কয়েকজন স্থানীয় শিকারীকে তিনি নিযুক্ত করলেন বাঘটাকে মারার জন্য। কিন্তু বাঘ শিকারী সবাই হয় না। ওই শিকারীদেরই একজন তাই বাঘটার নাগাল পেয়ে যে গুলি ছোড়ে, সেটা জন্তুটার কাঁধ ছুঁয়ে চলে যায়। বাঘ আহত অবস্থায় পালায়। আহত বাঘের মতো সাংঘাতিক প্রাণী আর নেই। এই ঘটনার পরেই মালয়ের রবার খেতে মূর্তিমান শয়তানের মতো হানা দিতে শুরু করে আহত জন্তুটা। তখন তার বয়স মাত্র ৩ বছর। মানুষের সংস্পর্শে বেশ কিছু সময় কাটাবার জন্যই হোক কি নিজের বন্য অনুভূতির জোরেই হোক, বাঘটা কিন্তু মানুষের গতিবিধি সম্বন্ধে প্রায় সবকিছুই জানে। মোটামুটি এইভাবেই সে এখনো এই অঞ্চলে একটানা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এক নাগারে কথাগুলো বলে থামল জ্যাক ক্রুডেন। টেবিলের অপর প্রান্তে বসে যে মানুষটি এতক্ষণ এক মনে কথা শুনে যাচ্ছিল তার নাম উইলসন মেনার্ড। শিকারই তার পেশা, নেশাও বটে। ক্রুডেনের কথা শেষ হতে মেনার্ড তার পাশে রাখা রাইফেলটায় একবার হাত বুলিয়ে নিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, বাঘটা পুরুষ না স্ত্রী, সে বিষয়ে কিছু জানেন? পুরুষ। হয়তো আরও কিছু প্রশ্ন ছিল মেনার্ডের, কিন্তু করা হয়ে উঠল না। তাঁবুর পর্দা সরিয়ে ক্রুডেনের কাফরি অনুচরটি ঢুকে খবর দিল, আজ্ঞা, আয়োজন সম্পূর্ণ। এখন হুজুর না মর্জি করলেই বের হতে পারেন। দুই শ্বেতাঙ্গ শিকারী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিজের নিজের বন্দুক হাতে উঠে দাঁড়ালো। গন্তব্যস্থল কাম্পং গ্রাম। পরের ঘটনা বরং মেনার্ডের মুখেই শোনা যাক। কেলান গ্রাম থেকে রওনা হবার ঘণ্টাখানেকের মধ্যে আমরা কাম্পংয়ে এসে পৌঁছই। এই গ্রামটিতেই বাঘ তার শেষ শিকার মেরেছে। গ্রামটা মালয়ের আর 5টা প্রতিবেশী গ্রামগুলোর মতোই। সরু একটা নদী গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে। অন্যদিকে গ্রামের সীমানা পার হলেই ঘাস জপে ভরা রবার বনের শুরু। গ্রামে ঢোকার আগে থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমরা আসার মাত্র ঘন্টা কয়েক আগেই বাঘটা এখানে একজন স্ত্রীলোককে মেরেছে। সমস্ত গ্রাম জুড়ে শোকের ছায়া, সেই সঙ্গে গ্রামবাসীদের চোখে মুখে চাপা আতঙ্কের ছাপও স্পষ্ট। আমরা গিয়ে পৌঁছতেই সবাই এসে ঘিরে ধরল।
মোড়লের মুখে শুনলাম স্ত্রীলোকটি যখন কাপড় কাচতে নদীর ঘাটে এসেছিল বাঘ তখনই তাকে মারে। সময় নষ্ট না করে আমি আর ক্রডেন দুজনেই একমত হয়ে ঠিক করলাম যে এক্ষুনি হত্যাকাণ্ডের জায়গাটা একবার দেখে আসা দরকার। গ্রামের কয়েকজন যুবক আর এই অঞ্চলের এক অভিজ্ঞ পথপ্রদর্শককে সঙ্গে নিয়ে নদীর দিকে এগোলাম। গ্রামের লোকজনের কথা মতো পাড় ধরে ফারলাংটা এগিয়ে চোখে পড়ল স্ত্রীলোকটির দেহাবশেষ। কাছাকাছি মাটির উপর চারিদিকে ছড়িয়ে রয়েছে বাঘের পায়ের ছাপ। মরি আর পায়ের ছাপ পরীক্ষা করে কয়েকটা খবর জোগাড় করা গেল। প্রথমত, সামনের ডান পায়ের থাবার ছাপটা যেরকম অস্পষ্ট, তাতে বুঝতে অসুবিধা হয় না যে সেটা অন্য পায়ের তুলনায় কমজোরি, সম্ভবত কোনো রকম আঘাত পাওয়ার জন্য। মরি পরীক্ষা করে বুঝলাম বাঘটার একটা কষের দাঁত ভাঙা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আকার। সামনের পায়ের সঙ্গে পিছনের পায়ের ছাপের ব্যবধানটুকু মেপে যা বুঝলাম, তাতে বাঘটা অন্তত 8.5 থেকে 9 ফুট মাপের তো হবেই। প্রকাণ্ড বাঘ, পছন্দ বটে সুলতানের। জায়গাটার চারপাশে অনেকগুলি ছোট বড় রবার গাছ ঘিরে রয়েছে। তার মধ্যে মজবুত দেখে গাছ বেছে নিয়ে মাচা বাঁধবার ব্যবস্থা করতে বললাম। গ্রামে ফিরে টোপের জন্য একটা ছাগলও জোগাড় হয়ে গেল। দুপুরের মধ্যে বাকি আয়োজনটুকু সেরে ফেলে সামান্য বিশ্রাম নিয়ে যখন আবার নদীর পাড়ে গিয়ে দুজনে উপস্থিত হলাম, সন্ধে হতে তখনও কিছু দেরি আছে। আমি সঙ্গে নিয়েছি .404-এর রাইফেল, স্টুডেন্টেরটা সম্ভবত .500। দুটোই ভারী বন্দুক, আলাদা করে আলো নেবার দরকার হয়নি। দুটো বন্দুকেই আঁটা আছে একটা করে জোরালো টর্চ। ছাগলটাকে গাছে বেঁধে দুজনে মাচায় গিয়ে উঠলাম। অন্ধকার নামছে ঘন হয়ে, আরও ঘন মনে হচ্ছে কারণ আকাশে চাঁদ ওঠেনি। আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে নদীর পাড়। দূরের গাছগুলো নিচের ঘাস ঝোপ, আর সেই সঙ্গে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে রাতের অরণ্যের ভাষা। নাম না জানা রাত জাগা পাখিরা অদ্ভুত স্বরে ডেকে উঠছে মাঝে মাঝে। শুকনো পাতা খসে পড়ার শব্দে চমকে উঠি, ওই বুঝি বাঘ এলো। চোখ যেখানে বিকল, কান সেখানে বড় বেশি খোলা রাখতে হয়। সমস্ত মন যেন গিয়ে জড়ো হয়েছে কানে। সময় আর কাটে না। বেশিক্ষণ চুপচাপ এইভাবে বসে থাকলে একটা ঘোরের মতো এসে যায়। কতক্ষণ সেভাবে কেটেছিল খেয়াল নেই। হঠাৎ একটা কর্কশ চিৎকারে চমকে উঠলাম। ছাগলটা ডাকছে, পলকে তন্দ্রা উধাও, সমস্ত শরীর টান টান। স্টুডেন্টের দিকে তাকিয়ে দেখলাম সেও উঠে বসেছে। রাইফেলের সেফটি ক্যাচে চেপে বসেছে বুড়ো আঙুল। আশ্চর্যের কিছু নেই, জঙ্গলের যাদের অন্তত কিছুদিনের চেনা পরিচয় তারা এই ইঙ্গিতগুলো জানে, বোঝে। জঙ্গল কখনো মানুষকে ফাঁকি দেয় না, তার ভাষায় সে একবার হলেও সাবধান করে দেয়। এই জঙ্গলে চলাফেরা করতে হলে এই ভাষা শেখা বড় প্রয়োজন। তারস্বরে ডেকে চলেছে ছাগলটা, দড়ি ছেড়বার চেষ্টা করছে প্রাণপণে। আর আমরা দুজনে প্রায় নিঃশ্বাস চেপে সেই অন্ধকারের মধ্যে যতদূর সাধ্য চোখ দুটোকে মেলে ধরবার চেষ্টা করছি ঘাস ঝোপ আর রবার গাছগুলোর আশেপাশে। সময় কাটছে যেন প্রতিপল এক একটা যুগ। তবু সেইভাবেই সময় কেটে গেল। ঘাস ঝোপগুলো চোখের সামনে ঝাপসা থেকে একটু ফিকে স্পষ্ট হয়ে আসতে মাথা তুলে আকাশের দিকে তাকালাম। আকাশে তখন ধূসর স্লেটের রং ধরেছে। একটু পরেই পূব আকাশের রঙের ছোঁয়া লাগলো। মাথা থেকে নেমে এসে ছাগলটাকে খুলে নিলাম। তারপর আশেপাশে একটু চোখ বুলিয়ে নিতে গিয়েই অবাক হলাম বেশি। কাল রাতে বাঘ এসেছিল, আর শুধু এসেছিল বললে ভুল হবে। আমাদের গাছটাকে বের দিয়ে ছাগলটাকে বেশ ভালো করে দেখে শুনে সে চলে গেছে, অথচ ছোঁয়ার চেষ্টাও করেনি। তখনই বুঝলাম এ বাঘ ভোগাবে। ভোগালোও বটে। একদিন নয়, দুদিন নয়, পর পর 5 দিন গাছের নিচে টোপ বেঁধে মাচায় বসে আমরা বন্দুক হাতে সারা রাত দু চোখের পাতা টান টান করে অপেক্ষা করেছি। আর রাত শেষ হলে যথারীতি গাছ থেকে নেমে ছাগলটাকে খুলে নিয়ে ক্লান্ত শরীরে কোনো রকমে টানতে টানতে গ্রামের কুটিরে ফিরেছি। বাঘ ভুলেও আর আসেনি, অথচ যেন আশেপাশে থেকেই মজা দেখছে।
সেই রকমই অন্তত মনে হয়েছে আমাদের। শেষে 6 দিনের দিন মরিয়া হয়ে মতলব ভেজেছি আমি আর ক্রুডেন মিলে। সাংঘাতিক মতলব। শিকারের নিয়ম না মেনে প্রায় আত্মহত্যার ঝুঁকি একরকম নিতে হয়েছে আমাদের। মনে শুধু এইটুকু ভেবে সাহস এনেছি যে বাঘ নিজে নিয়মকানুন মেনে চলে না, তাকে মারতে গেলে অত ব্যাকরণের ধার ধরলে চলবে না, একটু বেপরোয়া হতেই হবে। তাই ছাগলের টোপে যখন বাঘ আসছে না, তখন ঠিক করেছি আমরাই টোপ হব পালা করে। এইখানে একটা কথা বলা দরকার। মনে রাখতে হবে যে শিকারের যত কটা নিয়ম চালু আছে, তার মধ্যে বোধহয় সবচেয়ে বিপজ্জনক হলো মাটিতে দাঁড়িয়ে শিকার করা। কিন্তু আমাদের ক্ষেত্রে বিপদ তার চেয়ে ঢের বেশি। কারণ জমিতে দাঁড়িয়ে বা জানোয়ারের পিছনে ধাওয়া করে শিকারই সাধারণত শিকার করে দিনের বেলায়। আমাদের বেলায় সেটা অন্ধকার রাত। 2 নম্বর কারণ, বাঘটা একটা অসাধারণ ধূর্ত মানুষ খেকো। আর সবচেয়ে বড় কথা, যে লোকটা মাটিতে ঘুরে বেড়াবে তার কাছে কোনো অস্ত্র থাকবে না, থাকবে মাচার উপর বসে যে তাকে পাহারা দেবে তার কাছে। কারণ বন্দুক হাতে থাকলে বাঘটা যে আর ত্রিসীমানায় ঘেঁষবে না, এ ব্যাপারে আমরা তখন নিশ্চিত। টসে হেরে আমি প্রথম মানুষ টোপ হিসাবে নির্বাচিত হলাম। বন্দুক আর টর্চ সম্বন্ধে বন্ধু ক্রুডেনকে পরীক্ষা করে নিঃসন্দেহ হতে বলে গাছ বেয়ে নিচে নেমে গেলাম। পেশাদার শিকারীর জীবন বেছে নেওয়ার পর অনেকবার বিপদের মুখোমুখি হয়েছি আমি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি বহুবার, কিন্তু জীবনে এত ভয় আমি কোনোদিন পাইনি। এ ভয় অসহায় মানুষের ভয়। জানি মাচার উপর থেকে পলকহীন সতর্ক চোখে চেয়ে আমায় পাহারা দিচ্ছে ক্রুডেন। এও জানি যে তার চোখের পাহারা আর বন্দুকের নিশানা এড়িয়ে আমার কাছে এগোতে পারবে না কোনো জন্তুই। কিন্তু তবু মাটিতে পা দেওয়ার সাথে সাথে বড্ড অসহায় বোধ করছি নিজেকে। কারণ আমি জানি বাঘ বলতে কি বোঝায়। ঝাপসা অন্ধকারের মধ্যে নদীর ধার দিয়ে পায়চারি করতে করতে এই কথাগুলোই মনে আসছিল বারবার। মিনিটে মিনিটে ঘড়ি দেখছি, 1 ঘন্টা সময় যেন আর কাটতেই চায় না। এক সময় অবশ্য কাটল। পালা শেষ করে উঠে এলাম মাচার উপরে। শিকার করতে আপত্তি নেই, কি স্বস্তি যে পেলাম তা বলে বোঝানো যাবে না। ক্রুডেন ভাবলেশহীন মুখে গাছ বেয়ে ততক্ষণে নিচে নেমে গেছে। এবার ওর পালা। টর্চ আর বন্দুক পরীক্ষা করে নিয়ে আমিও পাহারায় বসলাম সতর্ক হয়ে। ক্রমে পরের ঘন্টাটাও কেটে গেল। একসময় ক্রুডেন উঠে এলো গাছে, কিন্তু কোথায় বাঘ? একটা বন বেড়ালের লেজও চোখে পড়ল না। একে ওই 2-2.5 ঘন্টা ধরে প্রচণ্ড মানসিক চাপ, তার উপরে হতাশা। ভোরের অপেক্ষা করতে করতে দু চোখ আমার কখন ঘুমে জড়িয়ে এসেছে বুঝতেও পারিনি। বুঝলাম পাঁজরে ক্রুডেনের কনুয়ের গুঁতো খেয়ে। দেখো দেখো, ওই দেখো। সঙ্গে সঙ্গে ঘুম উধাও। রাইফেল হাতে নিয়ে ক্রুডেনের আঙুল বরাবর তাকিয়ে কিন্তু প্রথমে কিছুই নজরে এলো না। বোধহয় ঘুম চোখ বলেই। একটু সয়ে যেতে অবশ্য চোখে পড়ল, না, বাঘ নয়, একটি মেয়ে, একটি মালয়ী তরুণী। এই দৃশ্য দেখব ভাবিনি। মানুষ কেকোর ভয়, যেখানে দিন মানে লোকে একলা পথ চলে না, সন্ধ্যের আগে দরজা কপাট পড়ে যায়, গ্রাম খাঁ করে, সেখানে শেষ রাতে একা একটি মেয়ে চলেছে বনের পথ দিয়ে। বুঝলাম নিতান্ত কোনো প্রয়োজনের তাগিদেই পথে বেরোতে হয়েছে তাকে। মেয়েটি আসছে আমাদের গাছের দিকেই। তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়ায় কোনো দিকে নজর নেই তার। বোধহয় কাম্পং গ্রামেরই বাসিন্দা। প্রায় গজ 25-এর মধ্যে সে এসে পড়েছে আমাদের গাছটার কাছে। এমন সময় তার পিছনে খানিকটা দূরের ঘাস ঝোপ হঠাৎ নড়ে উঠল। তারপর ঝোপের উপরে জেগে উঠল প্রকাণ্ড একটা গোল মাথা। বাঘ। মালয়ের নরখাদক শিকারের পিছু নিয়েছে। নিজের অজান্তেই মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসছিল মেয়েটাকে সতর্ক করে দেওয়ার জন্য। ক্রুডেনের হাতের চাপে কোনো রকমে সেটা সামলানো গেল। শিকারী জীবনের একটা মস্ত বড় ভুল করে বসতে যাচ্ছিলাম, হয়তো যার জন্য সারা জীবন প্রায়শ্চিত্ত করে কাটাতে হতো। মেয়েটি ততক্ষণে আমাদের গাছের প্রায় 10-15 গছের মধ্যে এসে গেছে। হঠাৎ তার অনুভূতি যেন বিপদ সম্পর্কে তাকে সচেতন করে দিল। মেয়েটি পিছনে ঘুরে তাকালো। তারপরে আতঙ্কে দিশেহারা হয়ে সে চিৎকার করে
ছুটল প্রাণপণে। বাঘ শিকার হাতছাড়া করতে রাজি নয়। ঘাস ঝোপের আড়াল ছেড়ে চাপা গর্জন করে সে তাড়া করল। কয়েকটা মাত্র লাফের ব্যাপার, কিন্তু তার আগেই গর্জন করে উঠল আমার আর ক্রুডেনের বন্দুক। পরপর দুটো গুলি বিদ্ধ করলো মানুষকে কোটাকে। মাটির উপর ছিটকে পড়ল দোরাকাটা বাঘটার বিরাট দেহ। কিন্তু সে কয়েক মুহূর্তের জন্য অসাধারণ জীবনী শক্তির জোরে আবার উঠে দাঁড়াল। তারপর মরণ কামড় বসাতে ঝাঁপ দিল মেয়েটার দিকে। আরো 4টে গুলি। গড়াতে গড়াতে বাঘের দেহ গিয়ে থামলো মালয়ী মেয়েটার প্রায় পায়ের কাছে। এবার স্পন্দনহীন, নিশ্চল। মেয়েটি অবশ্য তার আগেই জ্ঞান হারিয়েছে। বন্দুকের শব্দ শুনে গ্রামবাসীরা ততক্ষণে এসে পড়েছে। গাছ থেকে নেমে এলাম। 63টা খুনের নায়ক, কুখ্যাত নরখাদক সেসব দিয়ে মারা পড়েছে। গ্রামবাসীরা আনন্দে আত্মহারা। আমরা অবশ্য সেই আনন্দে পুরোপুরি যোগ দিতে পারলাম না। শরীর তখন আর বইছে না। পরে বাঘটার মাপ নেওয়া হয়েছিল, পাক্কা 8 ফুট 9 ইঞ্চি। আমার জীবনে এত বড় বাঘ আমি আর দেখিনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।